আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সঙ্গে অনলাইনে ক্লাসে যুক্ত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম এমএসএস, প্রথম পর্ব, কোর্স কোড 411915। কোর্সের নাম জননীতি বিশ্লেষণ, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম বাংলাদেশের স্বাস্থ্য নীতি। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। বাংলাদেশে আমরা যে আজকে এখন যে আলোচনাটা করছি বাংলাদেশের স্বাস্থ্যনীতি, তো এই আলোচনা থেকে আমরা বাংলাদেশের স্বাস্থ্যনীতি সম্পর্কে বলতে পারবেন, বাংলাদেশের স্বাস্থ্যনীতি কৌশল বর্ণনা করতে পারবেন এবং বাংলাদেশের স্বাস্থ্যনীতি বিশ্লেষণ করতে পারবেন। তো আমরা যেটা বলছি যে স্বাস্থ্য খাত বা বাংলাদেশের স্বাস্থ্য খাত প্রত্যেকটা দেশের নাগরিকদের মৌলিক অধিকার হলো স্বাস্থ্য। আমাদের দেশের স্বাস্থ্য কিন্তু মৌলিক অধিকার। আমাদের সংবিধান প্রণয়নের সময় শিক্ষা, বস্ত্র, খাদ্য, স্বাস্থ্য এবং বাসস্থান এই পাঁচটিকে আমরা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং স্বাস্থ্য তার মধ্যে অন্যতম একটি খাত। তো স্বাস্থ্য হলো একটা দেশের জনগণের অন্যতম সম্পদ। যেমন দেশের জনগণ বা নাগরিকরা হচ্ছে দেশের সম্পদ, তেমনি স্বাস্থ্য হলো একটি দেশের সম্পদ। সমগ্র জাতি যদি স্বাস্থ্য ঠিক না থাকে, সেই জাতি দ্বারা তেমন কিছু আশা করা যায় না। প্রত্যেকটা দেশের বিভিন্ন নীতির মধ্যে স্বাস্থ্যনীতি অন্যতম একটা। তো আমাদের দেশে স্বাস্থ্যনীতি প্রণয়ন হয়েছে 2011 সালে। যে খসড়া স্বাস্থ্যনীতি, সেই খসড়া স্বাস্থ্যনীতির উপর আমরা তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তো এখানে নীতিটা কি, আমরা এর স্বাস্থ্যনীতি বিশ্লেষণের আগে নীতি কি সেই সম্পর্কে একটু ধারণা লাভ করি। নীতি হলো একটি ন্যায়সঙ্গত, সুপরিকল্পিত কার্য ব্যবস্থা। কোন নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনা হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। নীতি হলো উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি পদক্ষেপ। তো এই নীতি এবং স্বাস্থ্য কি সেটা আমরা একটু দেখি। স্বাস্থ্য স্বাস্থ্য বলতে অসুস্থতা বা আঘাত থেকে মুক্ত থাকার অবস্থাকে বোঝায়। কোনরূপ আঘাত বা কোনরূপ অসুস্থতা থেকে মুক্ত থাকার অবস্থা, সেটাই হলো স্বাস্থ্য। একজন ব্যক্তির মানসিক বা শারীরিক অবস্থা হলো স্বাস্থ্য। অন্যভাবে বলা যায়, স্বাস্থ্য কেবল রোগ বা অসুস্থতার অভাব নয়, স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। তো আমরা এইখানে যে সংজ্ঞাগুলো দেখছি যে স্বাস্থ্য কি, যে সাধারণত কোনো অসুস্থতা নাই বা কোনো আঘাত নাই, সেখানে আমরা স্বাস্থ্য বলছি। আরেকটা হচ্ছে যে অসুস্থতার অভাব নয়,
স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। তো কোনো মানুষের মধ্যে যখন শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বিরাজ করে সেটাই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য নীতি একটি রাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনের জন্য গৃহীত পদক্ষেপ হলো স্বাস্থ্য নীতি। রাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনের জন্য গৃহীত পদক্ষেপ হলো স্বাস্থ্য নীতি। যে কোনো দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ হলো স্বাস্থ্যনীতি। তো এখানে আমরা যেটা বলছি যে নীতি হতে হলে সেখানে যেমন সুনির্দিষ্ট কর্মপূরণ থাকতে হবে, ঠিক স্বাস্থ্যনীতি হলো যে স্বাস্থ্য ক্ষেত্রে সরকার কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে, সার্বিক স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা নিয়ে, তারপরে পুষ্টি, বিভিন্ন ধরনের রোগ চিকিৎসা, তো এই সার্বিক বিষয় নিয়ে সরকার যে একটা পদক্ষেপ বা নীতি প্রণয়ন করছে সেটাই হলো স্বাস্থ্য নীতি। তো আমরা 2011 সালে বাংলাদেশ সরকার যে খসড়া স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে, সেই খসড়া স্বাস্থ্যনীতির আলোকে আজকে আমাদের স্বাস্থ্যনীতির বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরব। তো বাংলাদেশের সংবিধান ও স্বাস্থ্য, যে আমাদের সংবিধানের স্বাস্থ্য কোথায় আছে, আমরা একটু আগে বলছি যে স্বাস্থ্য কিন্তু আমাদের মৌলিক অধিকার, মৌলিক এবং মানবিক অধিকার। তো বাংলাদেশ সংবিধানে যে 18-1 অনুচ্ছেদে স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে। 18-1 অনুচ্ছেদ কি? জনগণের পুষ্টি স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবে এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এটা স্বাস্থ্য সম্পর্কে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের 18-1 অনুচ্ছেদে স্পষ্টভাবে কি কি করতে হবে সেই সম্পর্কে বলা আছে। তো স্বাস্থ্যনীতি যে প্রণয়ন করা হলো 2011 সালের, সেই স্বাস্থ্যনীতি কিছু প্রস্তাবনা আমরা এখানে দেখছি যে 2020-21 সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য দৈনিক ন্যূনতম 2122 কিলোক্যালোরি খাদ্যের সংস্থান, সকল সংক্রামক ব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল, সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত। তো আমাদের টার্গেট করা হয়েছে স্বাস্থ্য খাতের স্বাস্থ্য যে নীতি প্রণয়ন করা হচ্ছে সেখানে 2021 সালকে টার্গেট করা হয়েছে এবং পুষ্টির মান, জনগণের যে পুষ্টির মান, সেই পুষ্টির মান উন্নয়নের কথা বলা হচ্ছে যে 2122 কিলোক্যালোরি থাকতে হবে। সংক্রামক রোগ, যদিও আমরা এখন সংক্রামক রোগের মধ্যে দিয়ে, আমরা শুধু না সারা পৃথিবী এখন একটা সংক্রামক রোগের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও যে অন্যান্য যে সংক্রামক ব্যাধিগুলো ছিল সেই সংক্রামক ব্যাধিগুলো সম্পূর্ণ নির্মূল করা তার টার্গেট ছিল এবং সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ছোট বড় ধনী দরিদ্র সকল মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা পায় সেই নিশ্চিত করার জন্য এই স্বাস্থ্যনীতি প্রণীত হয়। 20-21 সালের মধ্যে গড় আয়ু 70 বছরের উন্নতিকরণ, শিশু মৃত্যুর হার 1054 থেকে 15-তে হ্রাসকরণ, মাতৃমৃত্যুর হার 3.8 থেকে 1.5% হ্রাসকরণ। তো 11 সালের যে স্বাস্থ্যনীতি সেই স্বাস্থ্যনীতি টার্গেট করেছে যে 2020-21 সালে যে কি পরিমাণ আমাদের লক্ষ্যগুলো অর্জিত হবে সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তো এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেগুলো আমরা একটু দেখি যে 2011 সালের স্বাস্থ্যনীতি, সেইখানে স্বাস্থ্যনীতির যে লক্ষ্য উদ্দেশ্য গুলো আছে সেগুলো আমরা একটু দেখি।
লক্ষ্য ও উদ্দেশ্য। সংবিধান ও আন্তর্জাতিক সনদ অনুসারে চিকিৎসাকে অধিকার হিসাবে প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক যে সনদ আছে এবং সংবিধান, আমরা যেটা দেখলাম যে 18-1 অনুচ্ছেদে স্বাস্থ্য সম্পর্কে বলা আছে, এবং আমাদের যে সংবিধান স্বাস্থ্য সেখানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, মৌলিক ও মৌলিক মানবিক অধিকার হিসেবে চিকিৎসাকে অগ্রাধিকার প্রতিষ্ঠা করতে হবে। গ্রাম এবং শহরের দরিদ্র এবং পাশ্চাত্য জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যে আমরা যদি দেখি যে শহরের মানুষ এবং গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে পার্থক্য আছে, এবং শহরের যারা দরিদ্র শ্রেণীর মানুষ এবং গ্রামের মানুষ আছে তাদের সহজে যাতে স্বাস্থ্য সেবা পায় সেটা নিশ্চিতকরণ করতে হবে 20-21 সালের মধ্যে। প্রতি 6,000 মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন, জরুরি চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দেওয়া, চিকিৎসার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা, নারী পুরুষ এই বৈষম্যটা চিকিৎসা ক্ষেত্রে থাকবে না। এগুলো আমাদের লক্ষ্য। স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ সমূহ, বাংলাদেশের যে স্বাস্থ্য খাত সেই স্বাস্থ্য খাতের যে চ্যালেঞ্জ সমূহ সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সেবা সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, সেবা দেওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, দুর্বল ব্যবস্থাপনা। আমাদের যে স্বাস্থ্য খাত সেই স্বাস্থ্য খাতের যে বর্তমান যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার পরিমাণটা দুর্বল, যার কারণে এখানে সহজেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ব্যবস্থাপনায় এখানে আমাদের দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে, এবং বিভিন্ন কারণে যে আর্থসামাজিক ব্যাপার থাকে সেই আর্থসামাজিক কারণেও আমাদের ব্যবস্থাপনাটা দুর্বল, যার জন্য স্বাস্থ্য সেবা ইচ্ছা করলে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হয় না। এখানে যে গোলগুলো আমরা দেখলাম যে প্রতি 6,000 মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক, এই অনুসারে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে। অনেক অঞ্চল আছে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি বা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, সে সমস্ত জায়গায় কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সেগুলো একটু চ্যালেঞ্জ। আর হলো যে সম্পদের সীমাবদ্ধতা, যে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, আমাদের প্রচুর পরিমাণে সম্পদ নেই, প্রত্যেকটা ক্ষেত্রে সম্পদের সীমাবদ্ধতা আছে। আমরা ইচ্ছা করলেই সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি না, কারণ আমাদের সম্পদের অভাব আছে। আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় আমাদের স্বাস্থ্য সেবার যে খাতগুলো আছে সেখানে কিন্তু অভাব রয়ে গেছে। আমাদের যে হাসপাতাল বলেন, সরকারি বলেন বা বেসরকারি বলেন, তারপরে ডায়াগনস্টিক সেন্টার বলেন, স্বাস্থ্য শিক্ষার কথা বলছি, স্বাস্থ্য শিক্ষা এখানে, তারপরে গ্রামের দরিদ্র মানুষ আছে, শহরের দরিদ্র মানুষ আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তারা খাবার কিনতে হিমশিম খাচ্ছে, সেইখানে তারা স্বাস্থ্য সেবাকে কিভাবে নিশ্চিত করবে, তো এই ব্যাপারগুলো আছে। সম্পদের সীমাবদ্ধতা, তো আমাদের স্বাস্থ্য সেবার অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা। পর্যাপ্ত পরিমাণে সম্পদ না থাকার কারণে আমরা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারছি না। এইগুলো হচ্ছে আমাদের অন্যতম একটা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ। সেবার দুর্বল গুণগত মান, যে সেবা আছে মানে স্বাস্থ্য খাতে যে পরিমাণ সেবা দেওয়া দরকার সেই সেবার যে মান, সেই সেবার মানটা গুণগত দিক থেকে দুর্বল। কারণ আমাদের দেশের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি মডার্ন ওয়ার্ল্ড হচ্ছে অনেক পিছিয়ে আছি আমরা। সেবা গ্রহীতা
কাছে বা সেবার যে গুণগত মানসম্মত সেবা পৌঁছানোটা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। এখানে যে কাজগুলো করছে আমাদের দেশে প্রচুর মানুষ এবং আমাদের অনেক কিছুরই অভাব আছে। সেই অভাব অভিযোগের মধ্য দিয়ে এবং জনসচেতনতার অভাব আছে। হ্যাঁ, কিভাবে স্বাস্থ্য আমরা শুধুমাত্র যেটা বলছি যে একজন অসুস্থ বা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত সেটাকে বলা হচ্ছে আমরা আহ, অসুস্থ বা স্বাস্থ্যহীনতা। কিন্তু আমরা বলছি যে সরকার বলছে সামাজিক, মানসিক, শারীরিক এবং সামাজিক স্বাস্থ্যের কথা, যে এইখানে আহ, সেবা দিতে হবে, প্রত্যেক ক্ষেত্রে সেবা দিতে হবে। কিন্তু আমাদের কি আছে, আমাদের সম্পদের অপ্রতুলতা আছে। সেই সম্পদ দ্বারা আমরা এই পরিমাণ যে মানুষকে স্বাস্থ্য সেবা সরকার পৌঁছে দিতে পারছে না। তো এই সমস্ত গুলো ছিল আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে বা সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ সমূহ। সেবা গ্রহীতা তথা চাহিদার ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ আমরা যে স্বাস্থ্য খাতের দুটো চ্যালেঞ্জ, একটা সেবা সরবরাহের ক্ষেত্রে, একটা সেবা গ্রহীতার ক্ষেত্রে। আমরা এতক্ষণ সরবরাহের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সমূহ ছিল সেগুলো আলোচনা করলাম, এবার সেবা গ্রহীতার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। স্বাস্থ্যসেবা গ্রহণের সামর্থ্যহীনতা, যে স্বাস্থ্যসেবা নিতে যায় এইখানে যে পরিমাণ চিকিৎসা সেবা দেওয়া দরকার সেইখানে দেখা যায় যে তার শারীরিক, যে আমরা যারা সেবা গ্রহণ করছে তাদের শারীরিক বা মানসিক অবস্থাটা সেই পর্যায়ে নেই। অনেক লোক মানুষের মধ্যে ক্যালোরির ঘাটতি থাকে। কোনো রোগ যদি তাকে আক্রমণ করে সেই রোগের চিকিৎসা দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে তার শরীর শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থার কারণে তাকে ওই ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা আসলে কি পরিমাণ ক্যালোরি একজন মানুষের দৈনিক গ্রহণ করা দরকার সে সম্পর্কে জনসচেতনতার অভাব রয়েছে। এই অভাবের কারণে একজন মানুষ বুঝতে পারে না যে তার কি পরিমাণ ক্যালোরি দরকার, যার কারণে তার স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এবং এইখানে যে ক্যালোরি গ্রহণ করতে হবে শুধুমাত্র চিকিৎসা না, স্বাস্থ্যের মধ্যে তো ক্যালোরি গ্রহণ আছে। এই যে সেবা গ্রহীতা যারা আমরা সেবা নিচ্ছি তাদের মধ্যে এই ধরনের অভাবের কারণে স্বাস্থ্য খাতে অন্যতম চ্যালেঞ্জ মুখে গান এবং স্বাস্থ্যবিধি অনুসারে জীবনযাপন না করা, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান নেয় এবং স্বাস্থ্যবিধি অনুসারে জীবনযাপন করতে হবে। এই জ্ঞান এবং জীবনযাপন না থাকার কারণে কিন্তু মানুষ বিভিন্ন সময় সঠিকভাবে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছে না। আমরা যদি এই যে এখন যে কোভিড-19 অবস্থা চলছে, এই অবস্থার কথা যদি বলি, দেখবেন যে হর হামেশা স্বাস্থ্যবিধি কেউ মানছে না। গভর্নমেন্ট বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচারণা করছে যে স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। আমরা যখন ক্লাসটা শুরু করছি তখন সবাইকে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানই জানাচ্ছি, কিন্তু তারপরে আমরা কি দেখছি যে মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সেইভাবে তারা সচেতন না, বা সচেতন থাকলেও ইচ্ছা করে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। তো শুধুমাত্র এই কোভিড-19 জন্য স্বাস্থ্যবিধি না, সবসময় মানুষকে স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেই অনুসারে থাকতে হবে এবং ন্যূনতম জ্ঞান থাকতে হবে। যে এই ধরনের জ্ঞান যদি না থাকে তো স্বাস্থ্য সম্পর্কে আমাকে সচেতন করা বা হওয়া দরকার। যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ডায়াবেটিক্স এর রোগী মানে রোগ আছে, সে কিন্তু ওই ডায়াবেটিক্স এর রোগ হয়েছে, সে কিন্তু কিছু ওই ধরনের রোগে যে কিছু জিনিস খেতে হয়, কিছু জিনিস খেতে হয় না, সে সবকিছু খাচ্ছে। কি হচ্ছে, অনেকে মনে করেন যে হাড়ের সমস্যা আছে, তারা কিন্তু ওইভাবে যে গরুর মাংস খাওয়া যাবে না বা এরকম এইরকম ভাবে তারা কিন্তু জীবনযাপন করছে না। যার কারণে যারা সেবা গ্রহণ করছে এই ধরনের জ্ঞানের অভাব থাকার কারণে
তাদের ক্ষেত্রেও সেবা প্রদান করতে কিন্তু সেবা গ্রহণ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যনীতির কৌশল সমূহ, যে আমাদের যে 2011 সালে যে স্বাস্থ্যনীতি, সেই স্বাস্থ্যনীতির যে গোলগুলো আমরা দেখলাম, 2021 সালে সরকার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে 2011 সালে স্বাস্থ্য নীতির খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। সেই নীতিমালার কৌশল সমূহ কি কি ক্ষেত্রে সরকার উন্নয়ন করবে এবং সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। পুষ্টি, যে আমরা দেখলাম যে 2122 ক্যালোরি পুষ্টি নিশ্চিত করতে হবে কত 2021 সালের মধ্যে। আর স্বাস্থ্য বলছি আমরা যে কাকে, যে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। একজন মানুষ যদি শারীরিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকে, সেটাকে আমরা বলছি স্বাস্থ্য। তো একজন মানুষকে সুস্থ রাখার জন্য তার নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি দরকার, পুষ্টি দরকার। পুষ্টি মান সম্পন্ন খাবার যদি কেউ না খায়, সে কিন্তু পুষ্টি পাবে না। পুষ্টি না পেলে তার কি হবে, তার স্বাস্থ্য বা অন্য ধরনের বা বিভিন্নভাবে স্বাস্থ্যের উপর আঘাত আসতেই পারে। তো সরকার স্বাস্থ্য কৌশল হিসাবে, স্বাস্থ্যনীতির কৌশল হিসেবে নিয়েছে যে পুষ্টি সবার জন্য পুষ্টিকর খাবার বা পুষ্টি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করছে। যে এখানে একটা মানুষ যাদের সামাজিকভাবে যে অনাচারগুলো আছে, সেই অনাচারগুলো দূর করতে হবে। শারীরিক যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানসিক, একটা মানুষের মানসিকভাবে বিভিন্নভাবে বিপর্যস্ত থাকে, সেই মানুষকে তাকে মানসিক বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে হবে। তো এইভাবে সার্বিক যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের উন্নয়ন করতে হবে। এবং স্বাস্থ্য উন্নয়নের জন্য আরো যে জিনিসগুলো আছে, যে স্বাস্থ্য সেবা পরিধি বাড়াতে হবে। পুষ্টি মান যেমন দরকার ছিল, স্বাস্থ্য সেবার পরিধি, যে আমাদের দেশে যে প্রান্তিক শ্রেণীর মানুষ আছে, প্রান্তিক শ্রেণীর যে জনগণ আছে, সেই জনগণের জন্য স্বাস্থ্য সেবা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। গ্রামীণ স্বাস্থ্য সেবাকে কাঠামোকে আরো উন্নয়ন করতে হবে। এইভাবে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব। সংক্রামক ও অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি, আমরা বলছি সংক্রামক ব্যাধি কি, এই যে যেমন মনে করেন যে করোনা ভাইরাসের জন্য যে কোভিড-19 হচ্ছে, এটা একটা সংক্রামক। আবার মনে করেন যে পক্স যে হয়, এটা একটা সংক্রামক। তো এই ধরনের সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, অসংক্রামক রোগ বিভিন্ন আছে, বিভিন্ন ধরনের জ্বর আছে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এই সবকিছু হচ্ছে অসংক্রামক রোগ বা ক্যান্সার, এগুলো অসংক্রামক রোগ। এই সমস্ত ব্যাধি বা রোগ থেকে সংক্রামক এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেই সম্পর্কে স্বাস্থ্যনীতিতে বিশদভাবে বলা হয়েছে। যে আমাদের দেশে আমরা দেখি যে বিভিন্ন ধরনের টিকা, টিকা দেয় শিশুদেরকে, বিভিন্ন ধরনের টিকা দিচ্ছে। এই টিকার মাধ্যমে কিন্তু তাকে শিশুবেলা যে প্রয়োজন অনুসারে দেওয়া হচ্ছে, তাতে কোনো সংক্রামক বা রোগ বা না হয়, বা অসংক্রামক রোগ যাতে সহজে তাকে আক্রমণ করতে না পারে। তো এরকম ভাবে সচেতনতা তৈরি করা হচ্ছে, যে সবাই যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে কি হবে, তার অনেক অসংক্রামক রোগ এবং সংক্রামক রোগ সেই ব্যক্তির কাছে বা সেই ব্যক্তির শরীরে বাসা বাঁধতে পারবে না। তো এই সম্পর্কে স্বাস্থ্যবিধিতে
বিস্তারিত ভাবে বলা হচ্ছে। জনসংখ্যা পরিচালনা, মানব সম্পদ, নাগরিক, দেশের নাগরিকরা একটা দেশের সম্পদ। আর এই সম্পদের অন্যতম সম্পদ হলো স্বাস্থ্য সম্পদ। মানব সম্পদ যদি সঠিকভাবে কাজ করে, মানব সম্পদের অন্যতম সম্পদ হলো স্বাস্থ্য সম্পদ। তো এই জন্য স্বাস্থ্য সম্পদ রক্ষা একটা জাতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। কোন জাতির যদি স্বাস্থ্য রক্ষা না হয়, স্বাস্থ্য সম্পর্কে যদি সেই জাতি সচেতন না হয়, সেই জাতি সকল দিক থেকে বিপদের মধ্যে থাকবে। স্বাস্থ্য ভালো নেই, আপনার লেখাপড়া মন বসবে না। স্বাস্থ্য ভালো নেই, কাজে মন বসবে না, তো কাজ করতে পারবে না। তাহলে রাষ্ট্র বা কোথায় পাবে? মানুষ, নাগরিকরা যদি সঠিকভাবে সঠিক সময় কাজ না করে, তো তখন কোথায় পাবে? এই জন্য স্বাস্থ্য হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এরা জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ এর কারণে জনসংখ্যা পরিচালনা, যে স্বাস্থ্য খাতে আমরা এখন বলছি যে জনসংখ্যা হার কমে নিয়ে আসা, এবং জনসংখ্যা যাতে যে সমস্ত জনসংখ্যা স্বাস্থ্যগত দিক দিয়ে সবল, তাদের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নকে যাতে সহজেই ত্বরান্বিত করা যায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা, এবং জনসংখ্যাকে রোগমুক্ত একটি জনসংখ্যায় পরিণত করার জন্য সরকার তার লক্ষ্য স্থির করেছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা, আমরা দেখলাম যে 2021 সালের মধ্যে সরকার সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায়। এখন প্রাথমিক স্বাস্থ্য কি? দেখেন যে একটা মানুষ হঠাৎ করে সেন্সলেস হয়ে যাচ্ছে, বা একজন মানুষ প্রাথমিকভাবে কি কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গিয়েছে, বা তার কোথাও ক্ষত সৃষ্টি হয়েছে, বা তার কোথাও অঙ্গ ভেঙে গিয়েছে। এই যে এইসব সমস্ত ক্ষেত্রে যাতে সবাইকে প্রাথমিকভাবে সেবা প্রদান করা যায়, এবং প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে যে ছোট যে অসুখগুলো আছে, জ্বর, সর্দি, কাশি, এরকম ছোটখাটো যে এই সমস্ত থেকে মানুষকে বা দেশের জনসংখ্যাকে মুক্ত রাখার একটা কর্মপ্রয়াস গ্রহণ করেছে সরকার। প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত করার একটা কৌশল হলো স্বাস্থ্যনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য। তো খাদ্য নিরাপত্তা, খাদ্য, আমরা হরহামেশা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, এবং নিরাপদ বা ভালো খাবার না খেলে, মানুষ ভেজাল খাবার খেলে কি হচ্ছে? মানুষের অসুখ হচ্ছে, অসুখ থেকে তাকে বিভিন্ন রোগ তাকে আক্রমণ করছে। তো সরকার সার্বিকভাবে চেষ্টা করছে যে 2021 এর মধ্যে সবাই যেন খাদ্য নিরাপত্তা, খাদ্যর অভাব যাতে না হয়, বা ভেজাল মুক্ত খাবার সবার জন্য নিশ্চিত করার জন্য। আমরা অনেক সময় দেখছি যে আমাদের আশপাশের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি, দেখবো যে হোটেলগুলোতে অনেক সময় বাসি পচা খাবার, এই যে খাবার, এই খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো দূর করতে হবে। আবার দেখা যাচ্ছে যে যে ভেজাল বা কীটনাশক মুক্ত খাবার বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে অনেক খাবার আছে, যেমন আমের সময় অনেক সময় দেখা যাচ্ছে ভেজাল, ফলে ভেজাল দিচ্ছে। তো এই ভেজালযুক্ত খাবার খাওয়ার পরে কি হচ্ছে? মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তো সরকার চাচ্ছে সবার জন্য নিরাপদ খাদ্যের যে নিরাপত্তা, সেই খাদ্যের নিরাপত্তা জোরদার করতে হবে, এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, এই প্রান্তিক জনগোষ্ঠী যে খাবার চাহিদা আছে, তাদের পুষ্টিমান বজায় রেখে তাদের জন্য সুষম খাবারের ব্যবস্থা করা, এবং তাদের জন্য খাদ্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। এই লক্ষ্যে আপনারা দেখবেন যে আমাদের সরকার কিন্তু বিভিন্ন সময় খাবার যারা তৃণমূলে আছে, এবং যারা
দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে বিভিন্নভাবে খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসে। যে এদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, এরা তো দেশের জনগণের একটা বিশাল অংশ, তো এদের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কি হবে? দেশের স্বাস্থ্য খাত সঠিকভাবে কাজ করবে না। তো নগর স্বাস্থ্য সেবা, নগর আমরা যে শহর অঞ্চলগুলো দেখছি, যে শহর অঞ্চলগুলোতে যে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, এই স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করতে হবে। এবং আমরা খেয়াল করে দেখবো যে নগরের প্রত্যেকটা ওয়ার্ডে নগর স্বাস্থ্য সেবা ব্যবস্থা আছে। তো এখানে কি হয়, সহজেই নগরে বসবাসকারী মানুষ যাতে সহজেই স্বাস্থ্য সেবার আওতায় আসতে পারে, সেই জন্য ওই নগর স্বাস্থ্য সেবা পরিধি বাড়ানো এবং তার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আহ রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করছে। তো এইখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার জন্য, বের হয়ে আসার জন্য জলবায়ু পরিবর্তনের সাথে সাথে স্বাস্থ্য সেবার মানের এবং ধরনের পরিবর্তন করতে হবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। যে জলবায়ু 20 বছর আগে যে জলবায়ু ছিল, বর্তমানে সেই অবস্থায় জলবায়ু নেই। এই যে তখন 20 বছর আগে যে চিকিৎসা ব্যবস্থা, এখনকার সেই চিকিৎসা ব্যবস্থা হবে না। আবার এখন যে রকম জলবায়ু আছে, হয়তো 10 বছর পরে সেরকম জলবায়ু থাকবে না। তো তো এইখানে কি হবে, এই দিক থেকে স্বাস্থ্য সেবা সেই অনুসারে পরিবর্তন করা। বিকাশমান হুমকি নিয়ন্ত্রণ করা, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি আসে। তো এখন আমরা যে কথা বলি, হুমকির কথাই বলছি। এই যে এখন সারা পৃথিবীর স্বাস্থ্য খাতে একটা বিশাল হুমকি, সেটা হচ্ছে করোনা ভাইরাসের আক্রমণ, কোভিড-19 আজকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই যে বিকাশমান হুমকি, এগুলো নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো যদি গ্রহণ করা না যায়, তাহলে স্বাস্থ্য খাতে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। এবং অর্জিত না হলে কি হবে, সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে। এবং দেশের জনগণের জন্য এটা কিন্তু একটা সার্বিক একটা দেশের জন্য স্বাস্থ্য খাত একটা গুরুত্বপূর্ণ খাত। কারণ জনগণের বা নাগরিকদের যদি স্বাস্থ্য সঠিক না থাকে, সেই দেশ সঠিকভাবে উন্নয়ন বা সঠিকভাবে চলতে পারে না। তো একটা রাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব প্রদানের জন্য, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর স্বাস্থ্য সবারই কাম্য। তো এই সমস্ত কারণে গভর্নমেন্ট স্বাস্থ্যনীতি গ্রহণ করছে। স্বাস্থ্যনীতি বাস্তবায়নের অন্তরায় সমূহ, যে আমাদের যে স্বাস্থ্যনীতি আছে, সেই স্বাস্থ্যনীতি বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করি। অর্থনৈতিক, আমরা আগেই বলেছি যে আমাদের যে দেশের অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না। আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, আমাদের দেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা আছে, বাট সেই অনুসারে কিন্তু আমাদের উন্নয়ন ত্বরান্বিত হয়নি। আমাদের আর্থিক অবস্থা ওইরকম না। আমরা বিশ্বের অন্যতম প্রান্তিক পর্যায়ের একটি দেশ। এখানে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যে সমস্ত কৌশল সরকার নিয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার। সেই পরিমাণ টাকা যদি না থাকে, পর্যাপ্ত পরিমাণ টাকা যদি না দেওয়া যায়, সেখানে কি হবে, ওই নীতি সহজেই তার যে টার্গেট ঠিক করেছে বা যে গোল ছিল, সেই গোল সেই নীতি দ্বারা বাস্তবায়ন সম্ভব হবে না। তো রাজনৈতিক কারণ, স্বাস্থ্য খাতে আরেকটা জিনিস হচ্ছে রাজনীতি। আমাদের দেশে যে আমরা যে ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বসবাস করছি, এই ধরনের রাষ্ট্র কিন্তু রাজনৈতিক ভাবে অস্থিতিশীল। আমরা এক সরকার, আমরা যদি তাকায় দেখি, এক সরকার বা যে ধরনের নীতি গ্রহণ করছে,
অন্য সরকার এসে সেই ধরনের নীতিকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করছে, তার যে পরিবর্তন না করে একদম সরাসরি করছে, রাজনৈতিক কারণে কিন্তু করছে। এই যে রাজনৈতিক সংস্কৃতি লো হওয়ার কারণে, নিম্নমানের হওয়ার কারণে এই ধরনের কালচার আমাদের দেশগুলোতে দেখা যায়, যার কারণে কোনো খাতই সুষ্ঠুভাবে তার লক্ষ্য অর্জন করতে পারে না। তারপর আছে সামাজিক কারণ। আমাদের স্বাস্থ্য খাতে দেখা যাবে যে সামাজিক কারণ, যে আমরা প্রজনন স্বাস্থ্যের কথা বলছি, প্রজনন স্বাস্থ্যের অনেক সময় সামাজিক কারণে আমাদের দেশের মানুষ এই প্রজনন স্বাস্থ্য গ্রহণ করতে রাজি হয় না, যে জন্ম নিয়ন্ত্রণ কেন হবে। তো সামাজিক, আমরা যে সামাজিক কাঠামোর মধ্যে দিয়ে বড় হচ্ছি, সেই সামাজিক কাঠামো অনেক সময় এই ধরনের কাজ করতে বাধা সৃষ্টি করছে, যার কারণে স্বাস্থ্য খাতের অনেক কিছু অর্জন করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক কারণ, তো নীতি প্রণয়ন হয়েছে রাজনৈতিক স্তরে, আর নীতি বাস্তবায়ন হয় প্রশাসনিক স্তরে। তো নীতি প্রণয়নের পরে নীতি বাস্তবায়ন যে প্রশাসনিক স্তর হয়, সেই প্রশাসনিক স্তর যদি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু সঠিকভাবে নীতি বাস্তবায়ন ঘটে না। আমাদের দেশে যে প্রশাসনিক দুর্বলতা আছে, সেই প্রশাসনিক দুর্বলতার কারণে সঠিকভাবে সঠিক নীতি সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হয় না, যার কারণে প্রশাসনিক দুর্বলতা আমাদের দেশের নীতি বাস্তবায়নের অন্যতম একটা অন্তরায় হিসেবে কাজ করছে। দাতা গোষ্ঠীর হস্তক্ষেপ, যে আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, বিভিন্ন যে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য দাতা গোষ্ঠী সাহায্য সহযোগিতা নিতে হয়। সেটা কারিগরি সাহায্য নিতে হয়, আবার মনে করেন যে আর্থিক সাহায্য নিতে হয়। দাতা গোষ্ঠী অনেক সময় তাদের শর্তের মধ্যে দিয়ে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে। তো তাদের বিভিন্ন সময় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অযাচিত হস্তক্ষেপ দেখা যায়। ওই অযাচিত হস্তক্ষেপের কারণে যে আমাদের দেশের নীতি আমরা আমাদের মতন করে বাস্তবায়ন না করতে গেলে দাতারা যেভাবে বলছে ঠিক সেইভাবে নীতি বাস্তবায়ন করার জন্য, নীতি তৈরি করার জন্য পদক্ষেপ নিতে হয়। এই সমস্ত ক্ষেত্রে যে নীতি বাস্তবায়নের একটা অন্যতম অন্তরায় হলো দাতা গোষ্ঠীর অযাচিত হস্তক্ষেপ। মানব সম্পদের অব্যবস্থাপনা। মানব সম্পদ, এই যে আমরা যারা দেশের নাগরিকত্ব যারা সুষ্ঠুভাবে বিভিন্ন কাজে দক্ষ, তারা তো মানব সম্পদে পরিণত হয়েছে। এই যে মানব সম্পদ সঠিক সময়ে সঠিক কাজে সঠিক মানুষকে ব্যবহার করতে হবে। আমাদের দেশে এই মানব সম্পদ ব্যবস্থাপনা এখনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মতভাবে গড়ে ওঠেনি, যার কারণে সঠিকভাবে মানব সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না। সঠিকভাবে মানব সম্পদ ব্যবহার না করার কারণে আমরা অনেক অর্জন থেকে পিছিয়ে আসছি। সমন্বয়হীনতা, স্বাস্থ্য খাতে অনেক কিছু আছে, অনেক প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট গুলো একটার সঙ্গে আরেকটা প্রজেক্টের সমন্বয় দরকার। যদি সমন্বয় না থাকে, কাজের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়, তখন সেই কাজ সহজে বাস্তবায়ন হয় না। তো স্বাস্থ্য নীতি, সরকারের যে স্বাস্থ্য নীতি কথা বলছি, সেই স্বাস্থ্য নীতি বাস্তবায়নের অন্যতম অন্তরায় হলো সমন্বয়হীনতা। দেখা যাচ্ছে যে হয়তো মিনিস্ট্রির সাথে ডিজি অফিসের সমন্বয়, ডিজি অফিসের সঙ্গে মাঠ প্রশাসনের সমন্বয় হীনতা লক্ষ্য করা যায়। তো এরকম সমন্বয় হতে বা একটা অফিসের সঙ্গে, হয়তো আমরা এখন বলছি একটা অফিসের সঙ্গে আরেকটা অফিসের কাজের যে সমন্বয়, সেই কাজের সমন্বয় না থাকার কারণে স্বাস্থ্যনীতি সহজে বাস্তবায়ন করা যাচ্ছে না। প্রাতিষ্ঠানিক দুর্বলতা,
প্রাতিষ্ঠানিক দুর্বলতা স্বাস্থ্যনীতি বাস্তবায়নের অন্যতম একটা অন্তরায়। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্য খাতে আছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলো অনেক দুর্বল। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে সক্ষমতা গড়ে তুলতে না পারছে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে সঠিক নিয়মে সঠিক স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। নীতি বাস্তবায়নের দুর্বলতা। নীতি প্রণয়ন করা হলো, সেই নীতির বাস্তবায়ন থাকতে হবে। নীতি বাস্তবায়নের মাধ্যমে সেই নীতির দ্বারা অর্জিত লক্ষ্য প্রমাণ করা যায়। নীতিটা যদি সঠিকভাবে বাস্তবায়ন না করা যায়, সেই নীতিতে যে সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্য উপনীত হয়েছিল সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় না। তো নীতি বাস্তবায়নের দুর্বলতার কারণে আমাদের দেশের স্বাস্থ্যনীতি বাস্তবায়নের অন্যতম অন্তরায় হিসেবে কাজ করছে। তো স্বাস্থ্য খাতের আরো অনেক খুঁটিনাটি বিষয় রয়ে গেছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করছি। তো এই আলোচনা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন salam.jeu@gmail.com। আর ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে এই ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।